আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলির আয়োজনের ৩৩তম দিনে আজকে রয়েছে বাংলাদেশ বিষয়াবলীর ওপর একটি সাজেশন। ইতিহাস খ্যাত মসলিন এর একটি ছোট টুকরো এখনো সংরক্ষিত আছে জাতীয় জাদুঘরে। বিজয় কেতন কি? বিজয় কেতন হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ঢাকা সেনানিবাসে মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম হচ্ছে বিজয় কেতন। বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে? উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে মোট বর্তমানে ৮টি। উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরি কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত নেত্রকোনা জেলায়। আলোকিত মানুষ চাই, এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান। একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান? প্রথমা প্রকাশন। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কি? আইসাইট। মর্মী কবি নামে পরিচিত হাসন রাজা। সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে? এই গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জের লোকসঙ্গীত। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটি অধিক জনপ্রিয়তা লাভ করে। ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের লোকসঙ্গীত। ভাটিয়ালি কোন অঞ্চলের গান? ভাটিয়ালি ময়মনসিংহের গান। বাংলাদেশের বিশিষ্ট লালন গীতি গবেষক হচ্ছেন ফরিদা পারভিন। লালনের দেশ বলা হয় কোন জেলাকে? কুষ্টিয়া জেলাকে। গম্ভীরা গানের উৎপত্তি কোথায়? গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলার হিন্দু সমাজে। সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? ১৯০১ সালে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোনটি? ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে? ওস্তাদ আলাউদ্দিন খাঁ। আর বাংলাদেশের যে সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তিনি হচ্ছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন যে শিল্পী তিনি হচ্ছেন জয়নুল আবেদিন। শিল্পাচার্য বলতে কাকে বোঝানো হয়? শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত ময়মনসিংহে। মনপুরা ৭০ এটি মূলত একটি চিত্রশিল্প। সংগ্রাম চিত্রকর্মের শিল্পী হচ্ছেন জয়নুল আবেদিন। ম্যাডোনা ৪৩ এই ছবিটির চিত্রশিল্পী জয়নুল আবেদিন। বেঙ্গল ফাউন্ডেশন এটি মূলত একটি আর্ট গ্যালারি। ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান আর্টিস্ট। এখানে আর্টিস্ট হচ্ছে এস এম সুলতান। এস এম সুলতানের শিল্পকর্ম হচ্ছে প্রথম বৃক্ষরোপণ। প্রখ্যাত ছবি ৩ কন্যা এঁকেছেন কে? ৩ কন্যা এঁকেছেন কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। বাংলাদেশের কোন চিত্রশিল্পী নিজেকে পটুয়া বলেন? পটুয়া বলেন কামরুল হাসান। বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অংশ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন। নিচের কোনটি সর্বজন স্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারক? প্রাচীন সংস্কৃতির ধারক হচ্ছে বৈশাখী মেলা। কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়? এটি অভিনীত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। জন্ডিস এটি মূলত কি? এটি একটি নাটক। বাংলাদেশের টিভিতে প্রথম প্রচারিত নাটক হচ্ছে একতলা দোতলা। কবর কবিতার লেখক কে?
কবর কবিতার লেখক জসিমউদ্দিন। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? এটি সিলেট অঞ্চলের। ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম হচ্ছে জারি। মণিপুরী কি ধরনের নৃত্য? মণিপুরী হচ্ছে মূলত লোকনৃত্য। বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী হচ্ছেন বুলবুল চৌধুরী। যশোরের ঐতিহ্যবাহী নৃত্যের নাম হচ্ছে বল। রংপুর রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম ঝুমুর। ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম ধূপ। নিচের কোন একাডেমি লোকনৃত্য শিল্পটি প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখে? বুলবুল ললিতকলা একাডেমি। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহীতে। মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোথায় বা কোন এলাকায় অবস্থিত? এটি অবস্থিত আগারগাঁওয়ে। লালন জাদুঘর কোথায় অবস্থিত? লালন জাদুঘর অবস্থিত কুষ্টিয়ায়। এই প্রশ্নটির ক্ষেত্রে মুক্তিযুদ্ধ জাদুঘর আগে কিন্তু সেগুনবাগিচার একটি সাবেক ভবনে ভাড়া নিয়ে চালন করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা ঢাকার আগারগাঁওয়ে স্থানান্তরিত করা হয়েছে। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত চট্টগ্রাম জেলায়। জাতীয় জাদুঘরের স্থপতি মুস্তফা কামাল। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে। জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র চাকা এর পরিচালক কে? এর পরিচালক ছিল মোরশেদুল ইসলাম। সূর্য দিগল বাড়ির এর লেখক কে? সূর্য দিগল বাড়ির লেখক হচ্ছেন আবু ইসহাক। ওরা 11 জন চলচ্চিত্রের মূল উপজীব্য এবং পটভূমি কি ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কোথায় অবস্থিত? তার পৈতৃক নিবাস অবস্থিত কিশোরগঞ্জ জেলায়। উপমহাদেশে প্রথম অস্কার পুরস্কার বিজয়ী সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় হচ্ছেন একাধারে একজন চলচ্চিত্র নির্মাতা, একজন লেখক, একজন সঙ্গীত পরিচালক, অর্থাৎ উপরের সবগুলোই। পৃথিবী বিখ্যাত বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করে যে বাঙালি সুনাম অর্জন করেছে তার নাম সত্যজিৎ রায়। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদীতে। চা গবেষণা কেন্দ্র অবস্থিত সিলেটের শ্রীমঙ্গলে। মেস্তা এক জাতীয় পাটের নাম। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর জেলায়। জোটন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। একটি কাঁচা পাটের গাঁটের ওজন কত? এই প্রশ্নটার প্রচলিত উত্তর হচ্ছে 3.5 মণ, কিন্তু সঠিক উত্তর হচ্ছে 4.5 মণ। কিভাবে হয় 4.5 মণ সেটা আমরা একটু দেখাচ্ছি। পাটের ওজন সাধারণত হিসাব করা হয় বেল দিয়ে, আর এক বেল সমান 182.25 কেজি, আর 1 মণ সমান 37.32 কেজি। তাহলে আপনি যদি ভাগ করেন তাহলে পেয়ে যাবেন 4.88 মণ। এটাকে যদি আপনি রাউন্ডিং করেন তাহলে হচ্ছে 4.5 মণ উত্তর আসে। তাহলে একটা কাঁচা পাটের গাইটের ওজন হচ্ছে 4.5 মণ। সর্বাধিক চা বাগান আছে বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে চা, আর প্রথম অর্থকরী ফসল হচ্ছে পাট, যেটাকে প্রধান অর্থকরী ফসল বলা হয়। আর পাটের জীবন রহস্য উন্মোচন করেছিলেন ডক্টর মাকসুদুল আলম।
বাংলাদেশের সর্বশেষ কোন জেলায় চা বাগান করা হয়? চা বাগান করা হয় পঞ্চগড় জেলায়, এবং সেখানে কিন্তু অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে। সবচেয়ে বেশি তামাক জন্মে রংপুর জেলায়। ফিলিপাইনের রাজধানী ব্যতীত ম্যানিলা হচ্ছে উন্নত জাতের তামাকের নাম। সুমাত্রা ও ম্যানিলা এই দুটিই হচ্ছে তামাকের জাত। বাংলাদেশের রেশম উৎপন্ন হয় রাজশাহীতে। রেশম গুটির চাষ সর্বাধিক পরিমাণে হয় চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশে কোন অঞ্চলে রেশম চাষ হয়? রেশম চাষ হয় উত্তরাঞ্চলে। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে যশোর জেলা। রূপালী ও ডেলফোস কিসের নাম? রূপালী এবং ডেলফোস হচ্ছে উন্নত জাতের তুলার নাম। বাংলাদেশে রূপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। বাংলাদেশে ধান চাষ করা হয় মোট আবাদি জমির কত শতাংশ? 80%। মোটামুটি ভাবে 100 কেজি ধানে কত কেজি চাল পাওয়া যায়? চাল পাওয়া যায় 66 কেজি। কাটারিভোগ চাল উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা হচ্ছে দিনাজপুর। ব্রিশাইল কিসের নাম? একটি উন্নত মানের ধানের নাম। সবচেয়ে উচ্চ ফলনশীল কোনটি? সবচেয়ে উচ্চ ফলনশীল হচ্ছে মালাইরি। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চাল কল রয়েছে? সবচেয়ে বেশি চাল কল রয়েছে নওগাঁ জেলায়। মূল্য পরিমাপে বাংলাদেশে কোন কৃষি পণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয়? ধান। ইরাটম কিসের নাম? ইরাটম হচ্ছে উন্নত জাতের ধানের নাম। সর্বপ্রথম যে উপসি ধান এদেশে চালু হয়ে এখনো বর্তমানে রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে ইরি ৮। মুক্তা, গাজী, বিপ্লব এগুলো কোন জাতীয় ফসলের নাম? এগুলো হচ্ছে উন্নত জাতের ধানের নাম। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের কলার চাষ হচ্ছে, নিচের কোনটি তাদের একটি জাত? অগ্নিস্বর। নদী ছাড়া মহানন্দা কিসের নাম? নদী ছাড়া মহানন্দা উন্নত জাতের আমের নাম। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা এগুলো কিসের নাম? এগুলো উন্নত জাতের কলার নাম। বর্ণালী এবং শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টা। বাংলাদেশের কৃষি দিবস হচ্ছে 1 অগ্রহায়ণ। কোন জেলাকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়? বাংলার শস্য ভাণ্ডার বলা হয় বৃহত্তর বরিশাল জেলাকে। জমিতে সারা বছর কি কি ফসল চাষ করবেন তা কোন বিষয়ের উপর নির্ভর করে? ফসল বিন্যাসের উপর নির্ভর করে। ফসল বিন্যাসে শিম জাতীয় ফসল অন্তর্ভুক্ত করলে কোনটির উপর নির্ভরশীলতা কমে? নির্ভরশীলতা কমে সারের উপর। শূন্য চাষ পদ্ধতি কোন ধরনের এলাকায় ব্যবহৃত হয়? এটি ব্যবহৃত হয় বন্যা কবলিত এলাকায়। আমাদের দেশের কৃষকেরা সাধারণত কিসের ক্ষেতে রিলে চাষ করে? রিলে চাষ করে ধানের ক্ষেতে। ফসল বিন্যাসে কোন ফসল চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়? মাটির উর্বরতা বৃদ্ধি পায় শিম জাতীয় ফসল উৎপাদন করলে। নিরপট কি? নিরপট হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা ও ট্রেনিং সেন্টার। বাংলাদেশে প্রথম আদমশুমারি কত সালে হয়? প্রথম আদমশুমারি হয় 1974 সালে। আর সর্বশেষ আদমশুমারি 2021 সালে। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। পরবর্তী আয়োজনের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।